ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা পিরিতি টিরিতি দেখায় কোনো লাভ নেই। তাদের সাথে সরাসরি দেশ প্রকৃত অর্থে স্বাধীন করতে চান, তাহলে মানুষ আমরা যে এই স্বাধীনতা পেলাম, কিসের বিনিময়ে পেলাম, কাদের ওসিলায় পেলাম এবং কিসের কারণে পেলাম, এই স্বাধীনতার রূপকার তারা এই স্বাধীনতার রূপরেখা তৈরি করেছেন। যাদের কথা না বললেই একেবারেই নয়, তাদের মধ্যে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অসাধারণ একজন আলোচক, যার আলোচনা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই দেশ নতুনভাবে স্বাধীনতা লাভের 1 মাস পূর্তি হয়ে গেছে, 1 মাসের উপর হয়ে গেছে। আমরা যে এই স্বাধীনতা পেলাম, কিসের বিনিময়ে পেলাম, কাদের ওসিলায় পেলাম এবং কিসের কারণে পেলাম, তার একটা প্রেক্ষাপট জানা দরকার। সেই প্রেক্ষাপটটা হচ্ছে, এই যে ওনাদেরকে দেখছেন, ওনারা হচ্ছে এই স্বাধীনতার রূপকার। তারা এই স্বাধীনতার রূপরেখা তৈরি করেছেন। আর ওনাদেরকে দেখছেন, তারা এই স্বাধীনতাকে অর্জন করেছেন। তো একজন রূপরেখা তৈরি করে দিয়েছে, সেই রূপরেখা অনুযায়ী অপরজন এগিয়ে গেছে এবং স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে, স্বাধীনতাকে অর্জন করেছে। এই রূপরেখা যারা তৈরি করেছেন, তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য আছে, আমি তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাই, এবং অনেকেই আছে, হয়তো সবার নাম এই মুহূর্তে উল্লেখ করা সম্ভব হচ্ছে না, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তা আমি অল্প কয়েকজনের নাম বলতে চাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ডক্টর আইনাতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হুজুর। হুজুরের বক্তব্য, ডিবেট ইত্যাদি আমরা দেখেছি। প্রায় 2 যুগেরও অধিক সময় ধরে উনি মাঠে ময়দানে মিম্বারে খানকায় বসে মজলুম মানুষের পক্ষে, মজলুম আলেম ওলামাদের পক্ষে, খেটে খাওয়া মানুষের পক্ষে যে বক্তব্য হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কারের কারণে উনি অনেকের নজরবন্দী হয়েছেন। আবার ওনার নামে অনেক মিথ্যা মামলাও আছে, 1-2টি নয়। হুজুর নিজে বলেছিলেন যে ওনার নামে প্রায় 17টি মামলা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে নিকৃষ্ট পাপিষ্ট লোকটি হুজুরের বিরুদ্ধে বেশি লেগেছিল, সেটা হচ্ছে ডিবি হারুন। সে নারায়ণগঞ্জ থেকে হুজুরের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা তৈরি করেছিল, কিন্তু হুজুরের সামনে বেয়াদবি করার কারণে, হুজুরের সাথে বেয়াদবি করার কারণে এই নিকৃষ্ট ডিবি হারুন সে বেশি দিন টিকতে পারেনি। কুকুরের মতো লেজ গুটিয়ে সেই নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসতে হয়েছে তাকে। অপমানের লাঞ্ছনার গ্লানি নিয়ে এখন সে পালিয়ে বেড়াচ্ছে। কেন? কারণ হচ্ছে সে আলেম ওলামাদেরকে নিয়ে, বিশেষ করে রফিকুল ইসলাম মাদানির সম্পর্কে যা শুনলাম এবং তার সাথে যে বেয়াদবিমূলক আচরণগুলো করছে, সে হয়তো বয়সে ছোট হইতে পারে, তারপর দাড়ি না থাকতে পারে, কিন্তু দেখতে তাকে ছোট দেখা গেল, সে তো একটা আলেম। তার সাথে এরকম অনৈতিক আচরণ ঠিক নয়। এটা একেবারেই অযাচিত একটা কাজ, একেবারেই একটা হীনতর কাজ। যাই হোক, আপনারা এই ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লামা মামুনুল হক, তারপরে রফিকুল ইসলাম মাদানী, আবার বর্তমান যুগের আইডল যারা, বর্তমানে যাদেরকে যুবকদের আইডল মনে করেন, মিজানুর রহমান আজহারি, সে মালয়েশিয়া থেকেও, সে দেশে থাকতে তার যে আলোচনার একটা প্রভাব পড়েছিল যুবকদের মধ্যে এবং তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সে মালয়েশিয়ায় বসে থেকেও যেভাবে যুবকদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে। সে সাথে আরেকজন হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান, যার সাম্প্রতিক বিষয়ের উপরে চমৎকার গবেষণামূলক যে আলোচনাগুলো, তাত্ত্বিক বিষয়ে সে আলোচনা করেছে। এতে এই দেশের আপামর জনতা, যুবক বৃদ্ধ সকলেই উৎসাহিত হয়েছে, উজ্জীবিত হয়েছে। এবং এদের মধ্যে আরো উল্লেখযোগ্য, যাদের কথা না বললেই একেবারেই নয়, তাদের মধ্যে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অসাধারণ একজন আলোচক, যার আলোচনা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় অপেক্ষমান থাকে। তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য, যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। কেননা তার সম্পর্কে আমি শুধু নয়, তার ভিডিও ছাড়ার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে প্রায় কয়েক লক্ষ ভিউজ হয়ে যায়। তাহলে বুঝেন তাহলে তার কি পরিমাণ ফলোয়ার্স এবং তার ভক্তবৃন্দ রয়েছে। এর মধ্যে আরেকজন হচ্ছে বীর সৈনিক সাংবাদিক, সাহসী সাংবাদিক ইলিয়াস হুসাইন। গভীর তথ্য সংবলিত যে সংবাদ উনি উপস্থাপন করেছেন,
এতে সোশ্যাল মিডিয়াতে তার সংবাদ প্রচারের মাধ্যমে মানুষ যেন ঘুমন্ত থেকে হঠাৎ জাগ্রত হয়ে গেল এবং অন্ধকার থেকে হঠাৎ যেন আলোতে চলে আসলো। এই দেশের মানুষকে কিভাবে তথ্য বিভ্রাটের মধ্যে মানুষকে ঘোরাচ্ছিল এই ফ্যাসিস্ট সরকারের দালালরা, সে গনি পাকেট থেকে যার সাংবাদিকতার মাধ্যমে, যার আলোচনার মাধ্যমে, যার গভীর তথ্যকে উন্মোচন করার মাধ্যমে, লুকায়িত তথ্যকে উন্মোচন করার মাধ্যমে যিনি মানুষকে সঠিক বিষয়টা জানালেন, বুঝালেন, তিনি হচ্ছেন এই সাহসী বীর এবং সাহসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। আর এগুলোকে হৃদয়ে লালন করে যারা মাঠে নেমে অনেকে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, এর মধ্যে আবু সাইদ, মুগ্ধ এবং আরো অনেকেই, যাদের কথা, যাদের স্মৃতি আজ আমরা হৃদয়ে লালন করি, যারা নতুন মুক্তিযুদ্ধের যোদ্ধা, তাদেরকে কিভাবে আখ্যায়িত করলে তাদের প্রাপ্য সম্মান দেওয়া হবে আমি জানি না। তবে তাদেরকে আমি, যারা চলে গেছেন তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দান করেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। আর যারা এই স্বাধীনতা এনেছেন, বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দেখুন সকলে সম্মিলিতভাবে হাতে হাত রেখে আমাদের এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সুখে, শান্তিতে এবং নিরাপদে যেন বসবাস করতে পারে, যেখানে মানুষ তার অধিকারকে অনায়াসে হাসিল করতে পারে। আমাদেরকে ওইরকম একটি পরিবেশ, ওইরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করা দরকার। এই জন্য আমাদেরকে সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এখানে উচ্ছৃঙ্খলতা, অরাজকতার কোনো সুযোগ যেন আর না থাকে। এখানে যেই ক্ষমতা আসবে, এই দেশের মধ্যে যারাই ক্ষমতাতে আসবে, তারা যেন দুর্নীতি করতে গিয়ে, জুলুম করতে গিয়ে, লুটতরাজ করতে গিয়ে, অরাজকতা সৃষ্টি করতে গিয়ে 100 বার চিন্তা করে যে সে এই অরাজকতা সৃষ্টির, দুর্নীতি সৃষ্টি করার করার পরে তার পরিণাম কি হবে, তার পরিণাম যেন সে 100 বার চিন্তা করে।